ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান ইংলিশ রাইটারদের এই সিরিজে আজকের ক্লাসে আমরা আলোচনা করব অমিতাভ ঘোষকে। সমস্ত গুরুত্বপূর্ণ পোয়েট, অথর এবং রাইটারদের জীবনী সংক্রান্ত, তাদের লিটারারি কেরিয়ার, তাদের মেজর ওয়ার্ক, কোন অ্যাওয়ার্ড গেইন করেছিল, এই সংক্রান্ত সমস্ত ক্লাসগুলি তোমাদের ইংলিশের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্প, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নেট, সেট, এসএসসি, পিএসসি এই সমস্ত এক্সামগুলির ক্ষেত্রে রাইটারদের জীবনী সংক্রান্ত এই সমস্ত ক্লাসগুলি আশা করি ভীষণ হেল্পফুল হবে। তাই সমস্ত ক্লাসগুলি সবাই ভালোভাবে ফলো করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। পাশাপাশি ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেওয়া থাকছে। এছাড়াও এসএসসি, পিএসসি, ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস ইত্যাদি যে কোনো ধরনের এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নোটস এবং সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পিডিএফ এর জন্য তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের নোটস এবং প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়াও ইংলিশের স্টুডেন্টরা যারা ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, এসএসসি, পিএসসি ইত্যাদি এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, তারা চাইলে আমাদের গ্রামার মেম্বারশিপ, টেক্সট মেম্বারশিপ, ইউজিসি নেট এবং সেট, ইএমআরএস, কেভিএস এই সংক্রান্ত পেইড মেম্বারশিপ কোর্সগুলিও কিন্তু জয়েন করতে পারো, যেখানে খুবই স্বল্প মূল্যে তোমরা এই সমস্ত এক্সাম রিলেটেড ফুল সিলেবাস কভার করে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাবে তোমাদের প্রস্তুতির জন্য। তো দেখো, অমিতাভ ঘোষ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন ডিটেইল। অমিতাভ ঘোষ একজন বিশ্ববিখ্যাত ভারতীয় বাঙালি লেখক এবং বুদ্ধিজীবী। তিনি তার ঐতিহাসিক উপন্যাসের সূক্ষ্ম কারুকার্য এবং জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক যে সংকট, এই সমস্ত সংকটের গভীরে গিয়ে বিশ্লেষণ করে যে উপন্যাসগুলি তিনি রচনা করেছেন সেগুলোর জন্য কিন্তু তিনি বিশ্বজুড়ে পরিচিত। 2018 সালে তাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার কত সালে দেওয়া হয়? 2018 সালে। এবং তিনিই ছিলেন ইংরেজি ভাষার লেখক হিসেবে প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও 2024 সালে তাকে বিখ্যাত ইরাসমাস পুরস্কার দেওয়া হয়, ইরাসমাস প্রাইজ। এই বিশ্ববিখ্যাত ভারতীয় বাঙালি লেখকের জন্ম হয়েছিল 11 জুলাই 1956 সালে কলকাতায়। তার বাবা ছিলেন ভারতীয় বিদেশ দপ্তরের কর্মকর্তা, আইএফএস দপ্তরের কর্মকর্তা। তার ফুল নাম অমিতাভ ঘোষ। যেহেতু তার বাবা ভারতীয় বিদেশ দপ্তরের কর্মকর্তা ছিলেন, তাহলে ছোট থেকেই তার পরিবারে একটা কূটনৈতিক পরিবেশের কারণে তিনি বিদেশের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জেনেছিলেন। মানে ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন দেশ এবং সংস্কৃতির সংস্পর্শে আসেন। তিনি ভারত, বাংলাদেশ মানে যেটা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল, শ্রীলঙ্কা এবং ইরানেও বসবাস করেছেন। বাবার কর্মসূত্রে এই সমস্ত বিভিন্ন দেশে তিনি গিয়েছেন এবং সেখানে বসবাসও করেছেন। এই যে বহু সাংস্কৃতিক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কারণে তার মনে দেশান্তর, সীমান্ত, পরিচয় ও স্মৃতি এই সব বিষয়গুলোর একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। পরে এগুলোই আমরা কিন্তু তার সাহিত্যের মূল বিষয় হিসেবে দেখতে পাই। তার লেখায় ইতিহাস, ঔপনিবেশিকতা এবং বাস্তু সংস্থান মানে ইকোলজি ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা দেখতে পাই। ছোটবেলা থেকেই তিনি কি দেখেছেন? দেশভাগের প্রভাব দেখেছেন, মানুষে মানুষে বিচ্ছেদ দেখেছেন। এইগুলোর কারণে ইতিহাস এবং গল্প বলার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়। সেই শ্যাডো লাইন্সে আমরা তার বিখ্যাত সেই উপন্যাসে এই সমস্ত অভিজ্ঞতার একটা ছাপ যে রয়েছে সেটা স্পষ্টভাবে দেখতে পাই। শিক্ষা জীবন বলতে গেলে তিনি দেরাদুনের দুন স্কুলে পড়াশুনো করেছিলেন। পরে তিনি সেন্ট স্টিফেন কলেজেও, মানে যেটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেই কলেজে পড়াশুনো করেন। কি নিয়ে? হিস্ট্রি নিয়ে। হিস্ট্রি ছিল তার বিষয়। এরপরে তিনি উচ্চশিক্ষার জন্য কোথায় যান? অ্যাব্রডে যান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি সোশ্যাল অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশুনো করেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাহলে তিনি যে শুধু ঔপন্যাসিক ছিলেন তা নয়, তিনি কিন্তু নৃতত্ত্ববিদ লেখকও ছিলেন। আর্লি কেরিয়ার মানে কর্মজীবনের শুরুর দিকে তিনি প্রথমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, জার্নালিস্ট, এবং গবেষক হিসেবেও কাজ করেছেন, একাডেমিক রিসার্চার। মিশরে তার গবেষণার অভিজ্ঞতা থেকে তিনি লেখেন ইন অ্যান অ্যাটিক ল্যান্ড। মিশরে যে গবেষণা করেছিলেন সেই অভিজ্ঞতা তিনি নিজের মধ্যে রেখে পরবর্তীকালে সেটা থেকে ইন্সপায়ার হয়ে লেখেন ইন অ্যান অ্যাটিক। সাহিত্য জীবন বললে 1980-র দশক থেকে তিনি উপন্যাস লেখা শুরু করেন। তিনি উপন্যাস লেখেন, প্রবন্ধ লেখেন, ঐতিহাসিক ও পরিবেশ বিষয়ক নন ফিকশনও তিনি লেখেন। মানে শুধুই যে তিনি ফিকশন বা উপন্যাস লিখেছেন তা কিন্তু নয়, তিনি এসে লিখেছেন, তিনি নন ফিকশনও লিখেছেন। তার লেখার মূল উদ্দেশ্য ছিল ইতিহাসকে ইউরোপীয় চোখে দেখা নয়, এশীয় চোখে দেখা, মানে নিজের দেশের বা নিজের সংস্কৃতির বা নিজের ল্যান্ডের দৃষ্টিকোণ থেকে দেখা। তিনি তার লেখার মাধ্যমে এটাই দেখাতে চেয়েছিলেন যে আমাদের ইতিহাস আমরা যেন ইউরোপীয়দের দ্বারা রচিত যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে না দেখে এশীয় মানে আমাদের নিজেদের মহাদেশীয় চোখে কিন্তু যেন আমরা আমাদের ইতিহাসকে দেখি। তার সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্কের মধ্যে আমরা পাবো সবার প্রথমেই উপন্যাস সমূহ। উপন্যাসগুলির মধ্যে সবার প্রথমে দেখো দ্য সার্কেল অফ রিজন 1986-এ তিনি লিখেছিলেন, দ্য শ্যাডো লাইন্স 1988-এ, দ্য ক্যালকাটা ক্রোমোজোম 1995-এ, দ্য গ্রাস প্যালেস 2000 সালে, দ্য হাঙ্গরি টাইড 2004-এ, সি অফ পপিস 2008-এ, রিভার অফ স্মোক 2011-এ, ফ্লাড অফ ফায়ার 2015 এবং গান আইল্যান্ড এটা ছিল 2019-এ। তাহলে তিনি নভেলস লিখেছিলেন, নন ফিকশন এবং এসে লিখেছিলেন। প্রথমত নভেলের জন্য বিখ্যাত, তার সমস্ত নভেলগুলি এখানে আমি আলোচনা করলাম, সঙ্গে তার ইয়ারগুলো। নন ফিকশনের মধ্যে আমরা দেখতে পাই ইন অ্যান অ্যাটিক ল্যান্ড, যেখানে তিনি মিশরে সেই যে গবেষণা সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেটা 1992-তে। ড্যান্সিং ইন কাম্বোডিয়া, অ্যাট লার্জ ইন বার্মা 1998-এ, কাউন্টডাউন 1999-এ, দ্য ইমাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান 2002-তে, দ্য গ্রেট ডির্যাংমেন্ট 2016-এ এবং দ্য নাটমেগ স্কার্স 2021-এ। এগুলো ছিল তার নন ফিকশনাল ওয়ার্ক। তো এই সমস্ত ফিকশনাল এবং নন ফিকশনাল ওয়ার্কের মধ্যে তার মেজর ওয়ার্ক কোনগুলো সেগুলো নিয়ে আমরা ইন ডিটেইল একটু আলোচনা করব। দেখো, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ক যেটার জন্য তিনি সর্বাধিক পরিচিত সেটা হলো দ্য শ্যাডো লাইন্স, তার সেই বিখ্যাত উপন্যাস দ্য শ্যাডো লাইন্স 1988-তে। এই উপন্যাসটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল 1989। থিম কি ছিল এই উপন্যাসের? এই উপন্যাসের থিম ছিল দেশভাগ, একটা ইমাজিনারি বর্ডার, মানে একটা কল্পিত সীমান্ত, স্মৃতি এবং পরিচয়। মানে সহজ ভাষায় বললে মানচিত্রের দাগ মানুষকে যে আলাদা করতে পারে না, এইটা নিয়েই তার এই বিখ্যাত নভেল ছিল। বোঝা গেছে? নেক্সট আমরা দেখতে পাবো তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে দ্য গ্লাস প্যালেস 2000-এ। এই গ্লাস প্যালেস বার্মা মানে বর্তমান দিনের যে মায়ানমার ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে লেখা। রাজতন্ত্রের পতন, উপনিবেশের যে প্রভাব, এগুলো আমরা তার এই উপন্যাসে দেখতে পাই। নেক্সট দেখব দ্য হাঙ্গরি টাইড 2004-এ। দ্য হাঙ্গরি টাইডের পটভূমি ছিল সুন্দরবন। এখানে বিষয় হিসেবে আমরা দেখতে পাবো মানুষ বনাম প্রকৃতি, প্রান্তিক মানুষ দেখতে পাবো এক্ষেত্রে, এবং পরিবেশ সমস্যা ইত্যাদি বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। চতুর্থত আমরা দেখতে পাবো দ্য আইবিস ট্রায়োলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং বিভিন্ন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অমিতাভ ঘোষের এই দ্য আইবিস ট্রায়োলজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সবাই মনে রাখবে। ট্রায়োলজি মানে 3টে ওয়ার্কের সমষ্টি, আর আইবিস মূলত একটা বিশাল জাহাজের নাম। এই জাহাজটির কারণেই এই যে ট্রায়োলজি, মানে এই জাহাজটি এই ট্রায়োলজির একদম কেন্দ্রীয় সংযোগস্থল। এটা একটা পুরনো কৃতদাস বহনকারী জাহাজ, যেটা পুনর্নির্মাণের পরে আফিম এবং গিরমিটিয়া মানে চুক্তিভিত্তিক সমস্ত শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এই জাহাজটি ভিন্ন ভিন্ন সামাজিক স্তর ও জাতির মানুষের একটা মিলন বিন্দু হিসেবে কাজ করে। ভারতে ব্রিটিশদের আফিম ব্যবসা হয় এবং সাধারণ মানুষের দেশান্তরী হওয়ার করুণ ছবি এই জাহাজের মাধ্যমেই ফুটে উঠেছে, সেটা আমরা এই যে ট্রায়োলজি
এই ট্রায়োলজিতে দেখতে পাই। এই ট্রায়োলজির 3টি বইয়ের নাম কি? প্রথমত সি অফ পপিস 2008-এ, দ্বিতীয়ত রিভার অফ স্মোক যেটা এসেছিল 2011-তে, তৃতীয়ত ফ্লাড অফ ফায়ার্স যেটা এসেছিল 2015-তে। খুবই ইম্পর্টেন্ট, এই ট্রায়োলজির এই 3টে বইয়ের নাম অবশ্যই মনে রাখ। সি অফ পপিসে আমরা ওপিয়াম ট্রেড দেখতে পাই, মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল কাস্ট, ইন্ট্রোডিউস শিপ, আইবিস ইত্যাদি দেখতে পাই। রিভার অফ স্মোকে ফোকাস অন ক্যান্টন মানে চায়নাতে ফোকাস করা হয়েছে, ট্রেড, কলোনিয়াল ক্যাপিটালিজম দেখতে পাই, এবং ফ্লাড অফ ফায়ারে আমরা ফার্স্ট ওপিয়াম ওয়ার দেখতে পাই। ইম্পেরিয়াল এক্সপ্লয়টেশন এক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে ফুটে উঠেছে বা দেখিয়েছে লেখক, সেটা দেখতে পাই। বোঝা গেছে? তাহলে এটা মূলত শোষিত মানুষদেরকে নিয়ে লেখা গল্প, এই যে কলোনিয়াল হিস্ট্রি ফ্রম এশিয়ান পার্সপেক্টিভস। বোঝা গেছে? তাহলে আইবিস ট্রায়োলজি হচ্ছে 3টে বইয়ের সমষ্টি, যেখানে আইবিস জাহাজটির কলকাতা থেকে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমরা দেখতে পাই সি অফ পপিসে। রিভার অফ স্মোকে আমরা দেখতে পাই সমস্ত চরিত্ররা ঝড়ের কবলে পড়ে চীন অভিমুখে এগিয়ে যাচ্ছে, আর ফ্লাড অফ ফায়ারে আমরা দেখতে পাই আফিম যুদ্ধ চলছে। আফিম যুদ্ধের পটভূমিতে এই কাহিনীর সমাপ্তি ঘটে, সেটা দেখতে পাই। আইবিস এখানে শুধুমাত্র যে জাহাজ সেটা নয়, একটা ঔপনিবেশিক শোষণ এবং মানুষের ভাগ্য পরিবর্তনের একটা ঐতিহাসিক যেন প্রতীক হয়ে রয়েছে। নেক্সট আসছে দ্য গ্রেট ডির্যাঞ্জমেন্ট বা ডির্যাঙ্ক 2016-তে। নন ফিকশন ওয়ার্ক, আধুনিক সাহিত্য কেন জলবায়ু সংকট নিয়ে কথা বলে না সেটার সমালোচনা করতে গিয়ে তিনি এই ওয়ার্কটি লেখেন। এই ওয়ার্কটিতে ইকো ক্রিটিসিজম আমরা দেখতে পাই। এটা তার একটা পরিবেশ সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ একটি বই, যেটা 2016 সালে এসেছিল। তো এই ছিল অমিতাভ ঘোষের বিখ্যাত কিছু ওয়ার্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা অমিতাভ ঘোষের লেখনির বিষয়বস্তু বা ধরন নিয়ে আলোচনা করব। তার সমস্ত লেখার থিমগুলো আমরা যদি আলোচনা করি, দেখতে পাবো তিনি কলোনিয়ালিজম নিয়ে লিখেছিলেন, বা তার লেখায় ছিল মাইগ্রেশন অ্যান্ড ডায়াসপোরা, ন্যাশনালিজম, মেমোরি অ্যান্ড আইডেন্টিটি, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি বিষয় কিন্তু তার লেখনির অন্তর্ভুক্ত ছিল। ইত্যাদি বিষয় নিয়ে তিনি বেশি লেখালেখি করেছেন। তার লেখনির ধরন ছিল তিনি ইতিহাস এবং কল্পনা মিশিয়ে লিখতেন, হিস্টোরিক্যাল রিয়ালিজম, মাল্টি ন্যারেটিভ স্ট্রাকচার, বহু চরিত্র থাকতো, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ইউজ অফ আর্চিভস অ্যান্ড ওরাল হিস্ট্রি, গবেষণা ভিত্তিক ছিল তার সমস্ত লেখা। তাহলে তার লেখার স্টাইল বা ধরন বললে আমরা বুঝবো ইতিহাস এবং কল্পনা, বহু চরিত্র, গবেষণা ভিত্তিক লেখা। অ্যাওয়ার্ড, তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স বলতে গেলে আমরা দেখতে পাবো তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 1989। এছাড়াও তিনি এক্সচেঞ্জার, যেটা ফ্রান্স সরকার দিয়ে থাকে, প্রেক্স এক্সচেঞ্জার, সেটাও তিনি পেয়েছেন। এছাড়াও তিনি ড্যান ডেভিড প্রাইজ পেয়েছেন 2012-তে এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2018-তে। তিনি প্রথম ইন্ডিয়ান ইংলিশ নভেলিস্ট টু উইন দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। বোঝা গেছে? তাহলে প্রথম ইন্ডিয়ান ইংলিশ নভেলিস্ট হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? অমিতাভ ঘোষ। এছাড়া এই বিখ্যাত ব্যক্তিত্ব পদ্মশ্রী লাভ করেছেন 2007 সালে। দেখো, ডিক্লাইন লেখা রয়েছে, তিনি পদ্মশ্রী ডিক্লাইন করেননি, তিনি কমনওয়েলথ রাইটার্স প্রাইজ প্রত্যাখ্যান করেছিলেন, যেটা তাকে 2011 সালে দেওয়া হয়েছিল তার দ্য গ্লাস প্যালেস উপন্যাসের জন্য। তাই ডিক্লাইনটা এক্ষেত্রে ভুল হয়ে গেছে, এটা হবে কমনওয়েলথ রাইটার্স প্রাইজ CRP। এবং তিনি এটা প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি কমনওয়েলথ শব্দটির সাথে জড়িত যে সাম্রাজ্যবাদী ইতিহাস সেটার বিরোধিতা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে শুধুমাত্র ইংরেজি ভাষার লেখকরাই কেন এই পুরস্কারের যোগ্য বলে ধরা হবে, কারণ এই যে কমনওয়েলথ বলে যে সমস্ত দেশগুলো এর অন্তর্ভুক্ত, সেখানেও তো অন্যান্য ভাষাতেও তো সমৃদ্ধ সাহিত্য রচিত হয়েছে, তাহলে শুধুমাত্র ইংরেজি ভাষার লেখকরাই কেন এই পুরস্কারটি পাবে? এরই প্রতিবাদে বা এরই ইস্যুতে তিনি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন, এটা মনে রাখবে। বোঝা গেছে? কমনওয়েলথ রাইটার্স প্রাইজটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তী জীবন মানে বর্তমানে তিনি ভারত এবং আমেরিকায় বসবাস করেন, পরিবেশ এবং বিশ্ব রাজনীতি নিয়ে তিনি লেখালেখি করেন, তাই তাকে একজন গ্লোবাল চিন্তাবিদ হিসেবেও আমরা বলতে পারি, গ্লোবাল পাবলিক ইন্টেলেকচুয়াল। বোঝা গেছে? তাহলে অমিতাভ ঘোষ ছিলেন একজন সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট, ট্রেইনড নভেলিস্ট।
তার শ্যাডো লাইন উপন্যাসটি ছিল বিখ্যাত একটি উপন্যাস, যেখানে এই উপন্যাসে জাতীয় সীমান্তের ধারণার প্রশ্নের মুখে পড়েছিল। তার লেখা বিখ্যাত ট্রায়োলজি আইবিস ট্রায়োলজি, এটার মূল বিষয় ছিল আফিম ব্যবসা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ। দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, এই গ্রন্থে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে আধুনিক সাহিত্যের একটা নীরবতা যে দেখতে পেয়েছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছিলেন। মানে আধুনিক সাহিত্য এই নিয়ে কেন লেখালেখি করে না। এছাড়া আমরা দেখতে পাই 2018 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তাহলে এই বিখ্যাত রাইটার কলকাতায় জন্মগ্রহণ করেন, শৈশব কেটেছে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়। তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃতত্ত্ববিদের পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনে সস্ত্রীক বসবাস করেন। 2025 সালের তথ্য অনুযায়ী অমিতাভ ঘোষ নতুন কাজ ও পরিবেশ আন্দোলনের মাধ্যমে বিশ্ব সাহিত্যে একটা অপরিহার্য ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন। বোঝা গেছে তো, এই ছিল বিখ্যাত ইন্ডিয়ান ইংলিশ নভেলিস্ট অমিতাভ ঘোষ নিয়ে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য, তার রচিত বিখ্যাত সমস্ত গ্রন্থ এবং তার সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। আশা করি এই ক্লাসটি ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদের ক্ষেত্রে এবং সমস্ত স্তরের কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অমিতাভ ঘোষের বিখ্যাত উপন্যাস দ্য শ্যাডো লাইন নিয়ে ইন ডিটেইল ডিসকাশন সহ।